হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনারা এতক্ষণে প্রত্যেকেই জেনে গেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 207টি আসনে জয়লাভ করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। আর অন্যদিকে টিএমসি 80টা আসনে জিতে বিরোধী আসনে বসতে চলেছে এবং তার পাশাপাশি একটি নতুন ইতিহাসও কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ মেজ বোন নন্দীগ্রামের পর বড় বোন ভবানীপুরেও শুভেন্দুর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে হেরে গিয়েছেন। এই মেজ বোন বড় বোন এই শব্দ দুটো কোত্থেকে আসছে সেই বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের এই যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে যে দ্বৈরথ, সেই দ্বৈরথের প্রথম পর্ব ছিল নন্দীগ্রাম 2021 সালে, আর দ্বিতীয় পর্ব যেটা আছে সেটা হচ্ছে ভবানীপুর 2026 সালে, যেখানে এই 2026 সালে অনেকটা জেদ করেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ভবানীপুর থেকে লড়তে চেয়েছিলেন এবং তার পাশাপাশি তিনি নিজের জেতা আসন নন্দীগ্রাম সেখানেও কিন্তু লড়াই করেছেন এবং সেখান থেকেও তিনি কিন্তু জয়লাভ করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসনকে তিনি অর্থাৎ ভবানীপুরকে তিনি বড় বোন এবং নন্দীগ্রামকে তিনি মেজ বোন বলে সম্বোধন করেছিলেন কবে না 2021 সালে, এবং সেই মেজ বোনের কাছে 5 বছর আগে কিন্তু তিনি হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। আর বর্তমানে বড় বোন ভবানীপুরেও তিনি কিন্তু হারলেন আবারও সেই শুভেন্দু অধিকারীর কাছেই। কিন্তু গতবারের যে ব্যবধানে তিনি হেরেছিলেন সেই ব্যবধান ছিল অর্থাৎ 5 বছর আগে নন্দীগ্রামের আসনে যে লড়াই হয়েছিল সেখানে ব্যবধান ছিল 1956 ভোট, অর্থাৎ 1956 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আর এবছর এই জয়ের ব্যবধান তিনি কিন্তু আরো বাড়িয়ে অর্থাৎ 15,000-এরও বেশি ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং এই জয়লাভের ফলে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাসেও তিনি কিন্তু নতুন করে আরেকটি ইতিহাস সৃষ্টি করেছেন। সেটি কি? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী পরপর দুইবার একই প্রার্থীর কাছে হেরেছেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রথম কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছে পরাজিত হয়েছেন। আর এর ফলেই তিনি কিন্তু একটি নতুন ইতিহাসেরও সৃষ্টি করেছেন। তো এই তো হচ্ছে প্রাথমিক বিষয়। তো এবার আসি মেন টপিকে, অর্থাৎ এই যে দুটি আসন থেকেই শুভেন্দু অধিকারী লড়েছেন, অর্থাৎ একটা হচ্ছে নন্দীগ্রাম আর একটা হচ্ছে ভবানীপুর, এই দুই আসন থেকে যেহেতু শুভেন্দু অধিকারী লড়াই করেছেন এবং দুটি আসনেই জয়ী হয়েছেন, এর ফলে তিনি কি দুটি আসন থেকে বিধায়ক হবেন না হবেন না, এই বিষয়ে আমাদের সংবিধানে কি বলা হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে আলোচনা করব এবং তার পাশাপাশি এটাও আলোচনা করব যদি না হয় তাহলে কি করা হবে সেই বিষয়টাকেও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর সম্প্রতি কি এইরকম কোনো এক্সাম্পল আমাদের কাছে আছে যে একজন প্রার্থী দুটি আসন থেকে লড়াই করে দুটি আসনেই জয়লাভ করেছেন? এই রকম এক্সাম্পল কি আমাদের কাছে আছে বর্তমানে? সেটাও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। তো চলুন মূল টপিকে চলে যাচ্ছি। অর্থাৎ একজন প্রার্থী যদি দুটি আসনে জিতে যায় সেক্ষেত্রে কি করা হবে, আমাদের আইন কি বলছে এটিকে নিয়ে। তো ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1951-তে বলা হয়েছে যদি একজন প্রার্থী পরপর দুটি আসনে জিতে যায় সেক্ষেত্রে সে কিন্তু দুবার এমএলএ হতে পারবে না। অর্থাৎ কোনো একজন প্রার্থী আসন 1 এবং আসন 2 থেকে যদি লড়াই করে এবং তিনি যদি আসন 1 এবং আসন 2 এই দুটি আসন থেকে তিনি যদি জয়লাভ করেন তাহলে তাকে 10 দিনের মধ্যে ডিক্লারেশন দিতে হবে। কি ডিক্লারেশন দিতে হবে? এই ডিক্লারেশন দিতে হবে তিনি কোন আসনটিকে বাঁচবেন এমএলএ হিসেবে আর কোনটিকে তিনি বাঁচবেন না, এই রকম করে তাকে এটি ডিক্লারেশন দিতে হবে। তিনি যে আসনটি বেছে নেবেন সেই আসন থেকেই তিনি কিন্তু এমএলএ হবেন এবং সেই বিধানসভা কেন্দ্রটিকেই তিনি কিন্তু প্রতিনিধিত্ব করবেন বিধানসভার মধ্যে। আর তিনি যে আসনটি বেছে নেবে না সেই আসনটির পদ শূন্য হয়ে যাবে এবং সেখানে পরবর্তীকালে উপনির্বাচনের মাধ্যমে নতুন করে বিধায়ক নির্বাচন করা হবে। অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 70-এ বলা হয়েছে একই ব্যক্তি একসাথে একাধিক আইনসভার সদস্য হতে পারবে না এবং এই ধারার 67 নম্বর উপধারার 1 অনুযায়ী 10 দিনের মধ্যে জানাতে হবে যে তিনি কোন আসনটি থেকে
বিধায়ক হচ্ছেন এবং কোন আসন থেকে তিনি পদত্যাগপত্র জমা দিচ্ছেন, এই নিয়ে তাকে কিন্তু একটি 10 দিনের মধ্যে ডিক্লারেশন দিতে হবে। আর তিনি যদি 10 দিনের মধ্যে এই ডিক্লারেশন না দেন তাহলে কি হবে, তাহলে দুখানা যে আসন অর্থাৎ আসন 1 এবং আসন 2 এই দুটো আসনকে কিন্তু শূন্য করে দেওয়া হবে, অর্থাৎ বোথ সিট বিকাম ভ্যাকেন্ট। আর এটা করবে কিন্তু ইলেকশন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশনকে যদি 10 দিনের মধ্যে ডিক্লারেশন না দেওয়া হয় তিনি কোন আসনটিকে বেছে নিচ্ছেন এমএলএ হিসেবে আর কোনটিকে তিনি বাছছেন না, এই নিয়ে যে ডিক্লারেশন সেটা যদি 10 দিনের মধ্যে তিনি না দেন সেক্ষেত্রে বোথ সিটকে কিন্তু ইলেকশন কমিশন কি করবে, শূন্য করে দেবে এবং পরবর্তীকালে 6 মাসের মধ্যে আবার উপনির্বাচনের মাধ্যমে সেখানে নতুন করে বিধায়ক কিন্তু নির্বাচন করা হবে। তো এই হচ্ছে এই বিষয়ে, অর্থাৎ এক প্রার্থী যদি দুটি আসনে জয়লাভ করে সেক্ষেত্রে কি হবে এই বিষয়ে সম্পূর্ণ ধারাগুলি। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, এই রকম এক্সাম্পল কি সম্প্রতি আমাদের দেশে ঘটেছে? তো উত্তরে বলা যেতে পারে হ্যাঁ, সম্প্রতি এই রকম এক্সাম্পল কিন্তু আমাদের কাছে আছে। শুধু এক্সাম্পল বলবো না, এরকম একাধিক ঘটনা কিন্তু আমাদের দেশে বহুবার ঘটেছে, কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচন, যেখানে 2014 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি সিট নয়, তিনি কিন্তু দুখানা সিট থেকে অর্থাৎ দুখানা আসন থেকে তিনি কিন্তু লড়াই করেছেন, অর্থাৎ তিনি দুখানা আসন চুজ করেছিলেন, একটা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসী আর একটা হচ্ছে গুজরাটের ভাদোদারা। এবং 2014 সালে নরেন্দ্র মোদীর চির প্রতিদ্বন্দ্বী ছিল অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি থেকে, এবং প্রধানমন্ত্রী মোদী কিন্তু সেই বছর অর্থাৎ 2014 সালে বারাণসী যে আসনটা ছিল সেখানে আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন, এবং অপরদিকে গুজরাটের যে ভাদোদারা আসনটি ছিল সেখানে জাতীয় কংগ্রেসের অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের মধুসূদন মিস্ত্রিকে পরাজিত করেছিলেন। এবং তারপর মোদী ভারতের প্রধানমন্ত্রী হন এবং 2014 সালের 26শে মে দায়িত্ব গ্রহণ করেন, এবং পরবর্তীকালে এই দায়িত্ব গ্রহণ করার আগে তিনি এমপি হিসাবে বারাণসী আসনটিকে কিন্তু বেছে নেন এবং গুজরাটের আসনটিকে তিনি কিন্তু অর্থাৎ গুজরাটের ভাদোদারা আসন থেকে তিনি কিন্তু পদত্যাগপত্র জমা করেন। অর্থাৎ এই এক্সাম্পলটি কিন্তু আমাদের কাছে সাম্প্রতিক সব থেকে বড় একটি এক্সাম্পল। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার 2026 সালে যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো আসন থেকেই জয়লাভ করেছে, তাহলে এবার শুভেন্দু অধিকারীকে যে কোনো একটি আসন থেকে কিন্তু পদত্যাগপত্র জমা করতে হবে। সেটা কোন আসন সেটা কিন্তু আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো। সম্ভবত 25শে বৈশাখের দিন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শপথ গ্রহণ আছে, অর্থাৎ 8ই মে 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেবে। সম্ভবত তার আগেই কিন্তু শুভেন্দু অধিকারীকে যে কোনো একটি আসন থেকে পদত্যাগপত্র জমা করতে হবে এবং সেই দিকেও আমাদের কিন্তু নজর থাকবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।